হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। আবার মাত্র একদিন পরেই আমি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক মাদ্রাসা সার্ভিস কমিশন এবং এসএলএসটি প্র্যাকটিস সেট নাম্বার 11, 40 নম্বরের কমনযোগ্য প্রশ্নোত্তর। আপনাদের প্রিয় টপিক নতুন দিগন্ত, অনুবাদ অনুষঙ্গ, ভারতীয় সাহিত্য, আন্তর্জাতিক সাহিত্য। আমি সৌম্যদীপ মাইতি। আমাদের একটা নতুন ব্যাচ শুরু হবে, বেশি নয়, মার্চ 7 থেকে 10 তারিখের মধ্যে। তো আপনারা সবাই 3 তারিখে পরীক্ষা দেবেন, 4 তারিখে রেস্ট নেবেন, 5 তারিখের মধ্যে সবাই আমার 6290377134 নম্বরে যোগাযোগ করে নেবেন। কারণ এই ব্যাচে না ভর্তি হলে কিন্তু পরে আর চান্স পাবেন না, কারণ পিছিয়ে যাবেন। আর এসএসসি যদি খুব তাড়াতাড়ি ঘোষণা হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আর কমপ্লিট করতে পারবেন না সিলেবাস। তো যাই হোক, অনেকে ভারতীয় সাহিত্য হয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক সাহিত্য রিকোয়েস্ট করেছিলেন। তো আমি বলেছিলাম একটা কথা আমাদের সবাইকে, যে আমাদের পরীক্ষা নিচ্ছি, তো একটা প্র্যাকটিস সেটে আমি 6টা দিয়েছি, ভারতীয় সাহিত্য থেকে 3টা, আন্তর্জাতিক সাহিত্য থেকে 3টা। তার মধ্যে সেগুলো তো আন্তর্জাতিক সাহিত্য আমি অ্যাড করে নেবো, আজকে 2টো অ্যাড করে নিয়েছি, পরে আমি আরও একটা অ্যাড করে নেব। কিন্তু সেই 3টা যেটা প্রথমে বাকি রয়ে গেছিলো সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। সেই জন্য এখানে অ্যাকচুয়ালি এটা আন্তর্জাতিক সাহিত্য, ভারতীয় সাহিত্য থেকে এখানে 5টা প্রশ্ন আছে, প্রথম 5টা প্রশ্ন। আর আন্তর্জাতিক সাহিত্য ব্যাপারটা বলে দিই। আন্তর্জাতিক সাহিত্যটা হচ্ছে এরকম যে মোট 10জন কবি, ভারত সাহিত্যে 10জন, আন্তর্জাতিক সাহিত্যে 10জন, মানে কবি সাহিত্যিক। তো সেই 10জনের মধ্যে আমি কালকে অনেক রাজ্যে করেছি 5টা সাহিত্যিক বা কবি, তো 5টা বাকি রেখেছি। আমি ঠিক করেছি এই যে 10টার মধ্যে 25-25 করব, মানে আজকে 5টা বা একদিন পর 5টা, কিন্তু সময় কুলোচ্ছে না। তাই প্রথমে 4টা কবি সাহিত্যিক সম্পর্কে 20টা প্রশ্ন বানালাম। তারপরে ভাবলাম না, এগুলো 5টা করে না করে 6টা করে বানাই। তো 5টা সাহিত্যিক সম্পর্কে 6×5 30টা প্রশ্ন বানালাম। তারপর মনে হলো যে লাস্টেরটা মনে হলো একটু বেশি করি। তখন কী করলাম, আন্তন চেকভকে আমি 11টা প্রশ্ন বানিয়ে দিলাম। তাহলে আগেরগুলো থেকে 4টা টপিক থেকে আমি 6×4 = 24টা প্রশ্ন বানালাম। আর শেষ সাহিত্যিক মানে আন্তন চেকভ যে 5 নম্বর, তাকে আমি 11টা প্রশ্ন বানিয়ে মোট 35টা প্রশ্ন মানে আন্তর্জাতিক ছাত্রকে দিলাম। ঠিক আছে, শুধু প্রত্যেকটা 6টা প্রশ্ন আছে, শুধু একটাতেই 11টা প্রশ্ন আছে একটা টপিকে আন্তর চেকভে। মোট এখানে 35টা প্রশ্ন আন্তর্জাতিক সাহিত্য থেকে, আর ভারত সাহিত্য থেকে 5টা, মোট 40টা প্রশ্ন আছে। আর বাকি 5টা সাহিত্যিক রয়ে গেল। সত্যি কথা বলতে সময়ের অভাব। আমি কালকের মধ্যে অবশ্যই চেষ্টা করব, যে অনেকেই মানে বলেছিলেন, আমার টার্গেট হচ্ছে অবশ্যই ইসলামী সাহিত্য। আমি 140 থেকে 150টার মতো প্রশ্ন দেবো কালকের মধ্যেই। আমি ইসলামী সাহিত্যটা কমপ্লিট করব। আমার লাস্ট টার্গেট থাকবে, আমি সত্যি কথা বলতে বৃহস্পতিবার, এই শুক্রবার আমি মালদা চলে যাচ্ছি। তো সেই জন্যই একটু অসুবিধা, পুরো দিনটা ট্রেনে কাটবে, 10 ঘন্টা জার্নি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এটাই, যে এতটুকু সময় কোনো কাজ করতে পারবো না। আমি চেষ্টা করবো ট্রেনে কাজটা করার। কালকের মধ্যে যদি ইসলামের সাথে কমপ্লিট করতে পারি, লাস্ট আমার টার্গেট থাকবে শুক্রবার অন্তত সন্ধ্যা হোক বিকাল হোক যখন করার মধ্যে হোক, আমি অন্তত কিছু টপিক নিয়ে এত ডিসকাস না করে, এখানে আমি ডিসকাস করেছি দেখুন, পাশে সেই অনেকগুলো তথ্য অ্যাড করেছি প্রশ্নের মাধ্যমে। প্রশ্ন আছে 40টা, কিন্তু অ্যাকচুয়ালি 60-70টা মানে এখানে উত্তর আছে। ঠিক আছে, তো সেরকম যদি করতেও না পারি, অন্তত আমি প্রশ্নগুলো মেন আলোচনা করে সাজেশন টাইপ ধর্মী করে দিয়ে আমি মোটামুটি সিলেবাসটা কমপ্লিট করবো। তাই আমার নেক্সট টার্গেট হচ্ছে ইসলামের ছাত্র অবশ্যই কালকে শুক্রবারের মধ্যে হলেও, পরীক্ষার আগের দিনের মধ্যে হলেও, যে বাকি 5টা সাহিত্যিক আন্তর্জাতিক সাহিত্য থেকে রয়ে যাবে। তো সেই 5টা সাহিত্যিক আমাকে 25টা হোক 30টা হোক মোটামুটি প্রশ্ন দিয়ে মেনগুলো ব্যাকেটে না লিখে মেনগুলো শুক্রবারের মধ্যে দিয়ে দেওয়া, কারণ ওগুলো দেখেই তারপর আপনারা শনিবার পরীক্ষা দিতে যাবেন। তো চলুন আজকে ভিডিও শুরু করি। তার আগে যারা চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। উপরে যে 5টা প্রশ্ন আছে, তার মধ্যে 3টা প্রশ্ন আমাদের পরীক্ষায় দেওয়া ছিল মক টেস্টে, আর 2টো প্রশ্ন এখানে অ্যাড করে 5টা প্রশ্ন করে দিয়েছি। আর এটা 5টা প্রশ্ন প্রথম ভারতীয় সাহিত্য থেকে, আর শেষ 35টা প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক সাহিত্য থেকে। দেখুন 51 নম্বর প্রশ্ন, আগে যেহেতু 50টা দাগ ছিল, আজ 51 নম্বর দাগ থেকে শুরু হবে 90 পর্যন্ত। মহাকবি কালিদাসের শ্রেষ্ঠ রচনা কোনটি? এখানে একটা ক্লু দিয়েছি, দেখুন, তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ বললে মেঘদূতম, যেটাকে খণ্ডকাব্য বা মহাকাব্য বলা হয় বা ক্রীড়াকাব্য বলা হয়। এটি মন্দাক্রান্ত ছন্দে রচিত। এই কাব্যের 2টি খণ্ডে মোট 115টি শ্লোক আছে। দেখুন 63 + 52। যদিও শ্লোক সংখ্যা নিয়ে পণ্ডিত মহলে অনেক বিতর্ক আছে, সেটা যাচ্ছে না, অনেক কিছু বলা হয়। তো মোটামুটি 115টি শ্লোক আছে, এটা বেশিরভাগ জায়গায় পাওয়া যায়। এবার দেখুন, এখানে আমি অপশন পড়ছি না, যেহেতু অনেক আছে তথ্য আছে, তাই উত্তরগুলো মিলে দিচ্ছি। ঠিক আছে, আপনারা তবু কে কত নাম্বার পেলেন জানাবেন। আর যারা বেশিরভাগই জানাতে পারবেন না, কঠিন টপিক, তো
তো আপনারা হচ্ছে মানে প্রশ্নটা কেমন লেগেছে সেটা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, হ্যাঁ, কতটা আপনাদের ভালো লেগেছে, এটা অন্তত আমার প্রাপ্য। তো সবাই কমেন্ট করে জানাবেন যে এই প্র্যাকটিস সেটটা আপনার কেমন লেগেছে। দেখুন এখানকার উত্তর হচ্ছে অপশন ঘ, অভিজ্ঞান শকুন্তলম নাটক। ঠিক আছে, যদি পুরো নাট্য রচনা বলে অভিজ্ঞান শকুন্তলম, যদি শ্রেষ্ঠ কাব্য বলে মেঘদূতম। কেন বলছি, গিরিশচন্দ্র ঘোষের শ্রেষ্ঠ সামাজিক নাটক কি? প্রফুল্ল। রচনাকাল বা অভিনয়কাল বা প্রকাশকাল দুটোই হচ্ছে 1889 খ্রিস্টাব্দ। জনা হচ্ছে কি, মানে রচনাকাল বা অভিনয়কাল হচ্ছে 1893, আর গ্রন্থাগারের প্রকাশকাল 1894। সেটাকে তার শ্রেষ্ঠ মানে পৌরাণিক নাটক, কিন্তু শ্রেষ্ঠ নাট্য রচনা বলে তখন প্রফুল্ল হবে না, সে সামাজিক নাটক হলো। এই পৌরাণিক নাটকটা তার শ্রেষ্ঠ নাট্য রচনা, মানে জনা তার শ্রেষ্ঠ নাট্য রচনা। তো সেরকমই এখানে কাব্য বলে মেঘদূতম, নাটক বলে অভিজ্ঞান শকুন্তলম, কিন্তু পুরো নাট্য রচনা বললে বা সরি পুরো যদি শ্রেষ্ঠ রচনা জানতে চাই তখন কিন্তু মেঘদূতম হবে না, তখন হচ্ছে অপশন ঘ হবে অভিজ্ঞান শকুন্তলম নাটক। এটা কিন্তু অনেকে ভুল করে মেঘদূতম করে দেয়, তাই পাশে আমি তথ্যটা দিয়ে রেখেছি। তো চলুন 12 প্রশ্ন, মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। কবিরের 100টি গানের ইংরেজি অনুবাদ করে 100 পোয়েমস অফ কবির নামে 1915 খ্রিস্টাব্দে কে প্রথম গ্রন্থাগারে প্রকাশ করেন? অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর। 53 প্রশ্ন, 1923 খ্রিস্টাব্দে কোন কাব্যগ্রন্থের জন্য ব্রিটিশ সরকার আল্লামা মোহাম্মদ ইকবালকে নাইট বা স্যার উপাধি প্রদান করেন? এটি ইকবালের প্রথম উল্লেখযোগ্য বা সার্থক কাব্যগ্রন্থ। উত্তর হচ্ছে অপশন খ আজরাই খুদি। প্রথম কাব্যগ্রন্থ তো ইলম আল ইকতিউদ 1901, এটা অনেকে বলে না, এটাকেই প্রথম বলে, কিন্তু এটা প্রথম উল্লেখযোগ্য বা সার্থক কাব্যগ্রন্থ আজরাই খুদি 1915। তার আগেও 2-3টে কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। আর তার শ্রেষ্ঠ বা সর্বাপেক্ষা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ জাবেদনামা, সেটা আমি বলে দিয়েছি আগের দিন। 54 প্রশ্ন, 1943-এর মহামন্বন্তরের গ্রাম বাংলার দুর্ভিক্ষ ও বিপর্যস্ত অর্থনৈতিক দুরবস্থার প্রেক্ষাপটে অমৃতা প্রীতম, যার প্রকৃত নাম হচ্ছে অমৃতা কৌর, তার কোন কাব্যগ্রন্থ বা কবিতা সংকলন গ্রন্থটি রচনা করেন? তার পিতার নাম হচ্ছে কর্তার সিং এবং মাতার নাম রাজবিবি। এটা জাস্ট ক্লু দিয়েছি। উত্তর হচ্ছে অপশন ক লোকপীড়া 1944। 55 প্রশ্ন, 1946 খ্রিস্টাব্দে হিন্দু মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে। এটা একটু বড় প্রশ্ন করেছি, ছোট প্রশ্ন করা যায় যে সাম্প্রদায়িক দাঙ্গাতে তিনি কোন উপন্যাসটি লিখেছেন, আমি একটু বড় করে তথ্য দিয়েছি। 1947 খ্রিস্টাব্দে পার্থিব স্বাধীনতা ও দেশভাগের সময় 28 বছরের অমৃতা চোখের সামনে দেখেন মৃত্যু মহামিছিল। দেশভাগের যন্ত্রণা, হৃদয় নিগড়ানো কান্না, উদ্বাস্তু সমস্যা, পাঞ্জাবের নারী সমাজের দুঃখ দুরবস্থা অমৃতা প্রীতম তার কোন উপন্যাসে সুন্দরভাবে তুলে ধরেছেন? এই উপন্যাসের একটি স্মরণীয় চরিত্র পারো। এই উপন্যাসকে অবলম্বন করে 2003 সালে পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী হিন্দি ভাষায় এই একই নামের চলচ্চিত্র নির্মাণ করেন। এই সিনেমা তাকে জাতীয় পুরস্কার এনে দেয়। উত্তর হচ্ছে অপশন ক পিঞ্জর, যার প্রকাশ করা হচ্ছে 1950। এগুলো গেল ভারতীয় সাহিত্য। এবার আসবে আন্তর্জাতিক সাহিত্য। প্রথম 4টে টপিক 6টা করে, আর শেষ টপিক হচ্ছে 11টা করে। দেখুন 56 প্রশ্ন, ইংরেজি ভাষা সর্বশ্রেষ্ঠ কবি সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়রের সর্বপ্রথম সার্থক কমেডি কোনটি? তার ওথেলো নামক ট্র্যাজেডি নাটকের প্রথম বাংলা ভাষায় অনুবাদ করেন তারিণীচরণ পাল ভীমসিংহ নামে। তো এই তথ্যগুলো মনে রাখবেন। এখানে উত্তর হচ্ছে অপশন খ দি মার্চেন্ট অফ ভেনিস, তার প্রথম সার্থক কমেডি নাটক। 57 প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটক নামক বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটকে উইলিয়াম শেক্সপিয়রের কোন ট্র্যাজেডি নাটকের প্রভাব পড়েছে? উত্তর হচ্ছে অপশন ক কিং লিয়ার বা রাজা লিয়ার। 18 প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের জনা নামক পৌরাণিক নাটকে উইলিয়াম শেক্সপিয়রের রিচার্ড থার্ড বা তৃতীয় রিচার্ড নামক ঐতিহাসিক নাটকের প্রভাব থাকলেও দীনবন্ধু মিত্রের সধবার একাদশী নামক প্রহসনে শেক্সপিয়রের কোন ট্র্যাজেডি নাটকের প্রভাব আছে? উত্তর হচ্ছে অপশন খ ওথেলো। দেখুন জনাও জানিয়ে দিলাম, সদর একাদশী জানিয়ে দিলাম। 59 নম্বর প্রশ্ন, উইলিয়াম শেক্সপিয়রের নাটক প্রথম বাংলা ভাষায় কে অনুবাদ করেন? মারাত্মক স্টার। তিনি শেক্সপিয়রের দি মার্চেন্ট অফ ভেনিস নামক কমেডি নাটকের মর্মানুবাদ করেন ভানুমতি চিত্তবিলাস নামে। উত্তর হচ্ছে অপশন ক হরচন্দ্র ঘোষ। দেখুন শেক্সপিয়র অনেক অনুবাদ আছে, আমি পাশে হোক সাইডে হোক করে করে 6টা প্রশ্নের মাধ্যমে কিন্তু আমি মোটামুটি অনেকগুলোই অনুবাদ জানিয়ে দিচ্ছি, এইগুলো ইম্পর্টেন্ট, বাকিগুলো পড়ার দরকার নেই। 8 নম্বর প্রশ্ন, উইলিয়াম শেক্সপিয়রের রোমিও অ্যান্ড জুলিয়েট নামক ট্র্যাজেডি নাটকের প্রথম বাংলা ভাষায় অনুবাদ কে করেন চারমুখ চিত্তহারা নামে? তার ম্যাকবেথ নামক ট্র্যাজেডি নাটকের বাংলা ভাষায় প্রথম অনুবাদ করেন হরলাল রায় রুদ্রপাল নাটক নামে। উত্তর হচ্ছে অপশন ক হরচন্দ্র ঘোষ, চারমুখ চিত্তহারা নামে করেন। 61 প্রশ্ন, উইলিয়াম শেক্সপিয়রের সিম্বেলিন নামক কমেডি নাটকের প্রথম বাংলা ভাষায় অনুবাদ কে করেন সুশীলা বীরসিংহ নাটক নামে? উত্তর হচ্ছে অপশন খ সত্যেন্দ্রনাথ ঠাকুর। এবার একটা তথ্য দিয়েছি দেখুন, তার দি টেম্পেস্ট নামক কমেডি নাটকের বাংলা ভাষায় প্রথম অনুবাদ করেন কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় নলিনী বসন্ত নামে।
তাহলে দুটো তথ্য পাওয়া গেল, ঠিক আছে। এইভাবে আমি একটা প্রশ্নের মাধ্যমে দুটো করে তথ্য দিচ্ছি। সবাই কিন্তু সাইটেরটাকেও ততটাই ইম্পর্টেন্ট ভাববেন যতটা প্রশ্নে আছে, শুধু প্রশ্নটাকে দেখে চলে যাবেন না, প্রশ্নের উত্তরটা প্লাস সাইটের যে তথ্যটা, এই দুটো মানে করবেন। স্কোপ কম ছিল বলে দিতে পারিনি, কিন্তু আপনারা এই সাইটের তথ্যগুলোও মুখস্থ করবেন। এরপর আসছি গেটে, উইলিয়াম শেক্সপিয়ার শেষ। গেটে কোন দেশের সাহিত্যিক ছিলেন? উত্তর হচ্ছে অপশন ক, জার্মানি। তথ্যগুলো দেখে নিন। তার সম্পূর্ণ নাম জোয়ান ভোল্ফগ্যাং ফন গোটে। গ্রিক নাট্যকার ইউরিপিদেস ইফিগোনিয়ার কাহিনী অবলম্বনে তিনি দুটি নাটক রচনা করেন। তার মধ্যে একটি হলো ইফিগোনিয়া, এটি একটি পঞ্চাঙ্গ নাটক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রাচীন সাহিত্য প্রবন্ধ গ্রন্থে শকুন্তলা প্রবন্ধে গেটের শকুন্তলা নাটকের প্রশংসার প্রসঙ্গ তুলে ধরেছেন। বহু তথ্য আছে যেগুলো মেন মেন আমি তুলে ধরেছি, এত কঠিন হয়তো আসবে না, কিন্তু আমার মানে বক্তব্যটা যে তুলে ধরা, আমি এগুলো না দিতে পারতাম, হয়তো আমি একটা লাইন প্রশ্ন করে বাকিগুলো হয়তো আমি বলে দিতে পারতাম, কিন্তু সেগুলো আপনাদের কানে থাকতো না, শুধু এই প্রশ্নটাই থাকতো। ওই জন্য পাশে এগুলো লিখে দিয়েছি অনেক কষ্ট করে, কালকে রাত জেগে 4টা পর্যন্ত জেগে অনেক কিছু প্রশ্ন বানিয়েছি। অনেক সময় লেগেছে, পরিশ্রম লেগেছে, কারণ অত মোটা বই পড়ে, গবেষণামূলক বই পড়ে তথ্যগুলো তুলে নিয়ে আসা, আবার সালটাল ভুল থাকে, মাথা খারাপ হয়ে যায়। আমি ওই জন্য ভাবছি যে 5টা সাহিত্যিক আছে আন্তর্জাতিক সাহিত্য থেকে, তো সেটা করতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করলেও মোটামুটি তথ্য না দিয়ে কম করে মোটামুটি প্রশ্নের মাধ্যমে যতটুকু করা যায় করার চেষ্টা করবো, নাহলে ওটাই আমার শেষ মানে চান্স অনুবাদের সময় টপিক শেষ করে দেওয়ার। কালকে অবশ্যই ইসলামের ক্ষেত্রে আমি টপিকটি শেষ করে দেবো। 63 নম্বর প্রশ্ন, ভিলহেলম মাইস্টার গেটের সর্বশ্রেষ্ঠ উপন্যাস হলেও তার সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি? তাহলে সর্বশ্রেষ্ঠ উপন্যাস কি? ভিলহেলম মাইস্টার। এখানে সর্বশ্রেষ্ঠ নাটক বলছে, পরীক্ষায় আসার মতো প্রশ্ন, উত্তর হচ্ছে অপশন ঘ, ফাউস্ট দুটি খণ্ড, ঠিক আছে। অন্যতম জার্মান সাহিত্যরথী হেউর ছিলেন গেটের নবদীক্ষার শ্রেষ্ঠ গুরু, এগুলো সবই ইম্পর্টেন্ট। হেউর ছিলেন একজন জেনেভান দার্শনিক জন জাক রুসোর মন্ত্রশিষ্য। গেটের চেয়ে হেউর 5 বছরের বড় ছিলেন। গ্রিক সাহিত্য, হিব্রু সাহিত্য সম্বন্ধে নতুন নতুন জ্ঞান তিনি লাভ করেছিলেন হেউরের সঙ্গে থেকে। গেটে মুক্ত কণ্ঠে তার ঋণ স্বীকার করেছেন। 64 প্রশ্ন মারাত্মক ইম্পর্টেন্ট। গেটের ফাউস্ট নাটকটি দুটি খণ্ডে বিভক্ত, এই খণ্ডটির প্রকাশকাল কত? উত্তর হচ্ছে অপশন গ, 1808 ও 1832 খ্রিস্টাব্দ। এই 32টা হচ্ছে দ্বিতীয় খণ্ড, এটা গেটের মৃত্যুর পর প্রকাশিত হয়। এই নাটকের প্রথম খণ্ডে স্বর্গের প্রস্তাবনার উপর পড়েছে বাইবেলের বুক অফ জবের ছায়া, এবং দ্বিতীয় খণ্ডে শেষ দৃষ্টির উপর পড়েছে দান্তের ডিভাইন কমেডি গ্রন্থের স্বর্গবর্ণনার ছায়া, এটাও ইম্পর্টেন্ট। দান্তে, গোটে, রবীন্দ্রনাথ প্রবন্ধে অনাথশঙ্কর রায় তিনজন কবি তুলনামূলক আলোচনা করেছেন। এবং একটার সঙ্গে একটা কোনো লিঙ্ক নেই পাশেরগুলো, কিন্তু আমি চাইছি কিছু তথ্য যদি পাশে আপলোড করে রাখতে পারি তাহলে আপনাদের সুবিধা হবে, তো আপনারা এটা দেখে নেবেন। 65 নম্বর প্রশ্ন, গেটের সর্বশেষ গ্রন্থ ফাউস্ট দ্বিতীয় খণ্ড, ঠিক আছে, তার সর্বশেষ গ্রন্থ কোনটি? ফাউস্ট দ্বিতীয় খণ্ড। নাটকটি মোট কটি অঙ্কে বিভক্ত? উত্তর হচ্ছে অপশন ঘ, 5টি অঙ্কে। ফাউস্ট নাটকের প্রথম খণ্ডে মোট 25টি এবং দ্বিতীয় খণ্ডে মোট 10টি দৃশ্য আছে। এই নাটকটির প্রথম অঙ্কে আছে 7টি দৃশ্য, দ্বিতীয় অঙ্কে আছে 3টি দৃশ্য, তৃতীয় অঙ্কটিতে কোনো দৃশ্যবিভাগ নেই। এর পরিচিত নাম হচ্ছে হেলেনা। অনাথশঙ্কর রায় তার শ্রেষ্ঠ প্রবন্ধ নামক প্রবন্ধ সংকলন গ্রন্থে গেটেকে নিয়ে দুটি প্রবন্ধ লিখেছেন, সেগুলি হলো কবিগুরু গেটে ও ফাউস্ট। আরও হেলেনা সম্পর্কে তো অনেক তথ্য আছে, স্বতন্ত্র গ্রন্থাগারে প্রকাশিত, সেগুলো আর তথ্য দিচ্ছে না, আর কুল হবে না। এরপর আসছি 63 নম্বর প্রশ্ন, আগস্ট 1961 খ্রিস্টাব্দে জোয়ান ফোল্ফগাং ফন গোটের মূল জার্মান ভাষায় লেখা ফাউস্ট প্রথম খণ্ড নাটকের বাংলা ছন্দে প্রথম অনুবাদ কে করেন? ডবল স্টার এটা। উত্তর হচ্ছে অপশন ক, কানাইলাল গঙ্গোপাধ্যায় বা কানাইলাল গাঙ্গুলি। এই গ্রন্থটি রূপক্রমণিকা লিখেছেন ভাষা আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়। এই গ্রন্থটি তিনি উৎসর্গ করেছেন তার স্ত্রী শ্রীমতী মীনা গঙ্গোপাধ্যায় এবং 4 কন্যা গীতা, সুইতা, নমিতা ও রীতাকে। গেটে নিজের পরিচয় গোপন করে হের মেলোর ছদ্মনাম নিয়ে ইতালিতে উপস্থিত হন। তাহলে হের মেলোর কার ছদ্মনাম? গেটের ছদ্মনাম। 67 নম্বর প্রশ্ন, 1962 খ্রিস্টাব্দে গেটের প্রমিথিউস নাটকটির মূল জার্মান ভাষা থেকে বাংলা ভাষা অনুবাদ কে করেন? উত্তর হচ্ছে অপশন খ, শ্রী অলকরঞ্জন দাশগুপ্ত। তথ্য দেখুন, গেটের প্রমিথিউস নাটকের বিষয়কে অবলম্বন করে কবি প্রেমেন্দ্র মিত্র তার প্রমিথিউস কবিতাটি রচনা করেছেন। কবিগুরু গেটে চরিত কথা ও সাহিত্য পরিচয় দুটি খণ্ড, গ্রন্থটি রচয়িতা হলেন কাজী আব্দুল ওদুদ, মারাত্মক ইম্পর্টেন্ট। এবং গেটে ও তার দেশকাল প্রবন্ধের রচয়িতা হলেন অনাথশঙ্কর রায়। তো এগুলো পড়ে রাখবে। এরপর আসছি 68 নম্বর প্রশ্ন, গেটে শেষ, এবার লিও টলস্টয় শুরু। লিও টলস্টয় কোন দেশের সাহিত্যিক ছিলেন? তার সম্পূর্ণ নাম লেভ নিকোলোভিচ টলস্টয়। দেখুন সব বলে দিচ্ছি। উত্তর হচ্ছে অপশন খ, রাশিয়া। তথ্য দেখুন, সরোজ বন্দ্যোপাধ্যায় তার বাংলা উপন্যাসের কালান্তর গ্রন্থে
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদাহ উপন্যাসের রচনা চরিত্রের সঙ্গে তুলনা করেছেন লিও টলস্টয়ের আন্না কারেনিনা উপন্যাসের আনা চরিত্র, যে ছিল আলেকজান্ডারের পত্নী, এবং কথাসাহিত্যিক গুস্তাভ ফ্লবেয়ারের মাদাম বোভারি উপন্যাসের এমা চরিত্রের সাদৃশ্য নিষিদ্ধ প্রেম বিষয়ে। এরপর আসছি 69 নম্বর প্রশ্ন। রোমেনি সেন্সেস অফ চাইল্ডহুড, সংক্ষেপে চাইল্ডহুড 1852, বয়হুড 1854 ও ইউথ 1857 এবং মাই কনফেশন 1879, এগুলি কার আত্মজীবনীর গ্রন্থ? উত্তর হচ্ছে অপশন ক, লিও টলস্টয়। রচনাকাল নাম রাখতে পারলে কোনো অসুবিধা নেই, কিন্তু গ্রন্থের প্রকাশকালটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। আপনার লিও টলস্টয়ের রচনাকালটা মনে রাখতে পারেন, কারণ কত বছর ধরে এই উপন্যাসগুলি রচিত হয়েছে সেটা পরীক্ষায় আসতে পারে। দেখুন সব পাশে দিয়েছি, তো আপনারা হিসাব করে নেবেন। 70 নম্বর প্রশ্ন। লেভ নিকোলাভিচ টলস্টয়ের পথ উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, ওয়ার অ্যান্ড পিস। রচনাকাল 62 বা 63 থেকে 69, ঠিক আছে, 6-7 বছর। গ্রন্থাগারে প্রকাশকাল 69। আন্না কারেনিনার রচনাকাল দেখুন 73 থেকে 77, 5 বছর। গ্রন্থাগারে প্রকাশ 1878। দি ডেথ অফ আইভান ইলিশ দেখুন 1882 থেকে 86, 5 বছর বা 4 বছর। আর গ্রন্থাগারে প্রকাশকাল দেখুন 1886। আর দি ক্রুজদার সোনাটা দেখুন 1890 এর প্রকাশকাল পাওয়া যায়। সব দেখুন দিয়ে দিয়েছি তথ্য আকারে, তো আমি এগুলো পড়ছি না, আপনারা সবাই দেখে নেবেন, কারণ অনেক কষ্ট হয়েছে এগুলো বানাতে। আজ পর্যন্ত কোনো ইউটিউবার এত তথ্য কিন্তু দেয়নি, এত কষ্ট কেউ করবে না আমাদের পিছনে। তো সব আমি দিচ্ছি, অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন, কেউ হিংসা করবেন না এই মুহূর্তে, সবাই শেয়ার করে দেবেন। তথ্য দিয়েছি দেখুন। এই পারিবারিক উপন্যাসটি বিশ্ব সাহিত্যে সর্বশ্রেষ্ঠ উপন্যাসের মর্যাদা লাভ করেছে। এই উপন্যাসে জীবনের প্রতিফলন ও রূপায়ণ যেমন সমভাবে ঘটেছে, তেমন আর কোনো উপন্যাসে ঘটেনি। তার আরেকটা উপন্যাস হচ্ছে বিখ্যাত আন্না কারেনিনা, ঠিক আছে। এই দুটো তার মারাত্মক ইম্পর্টেন্ট, কারণ দুটোই শ্রেষ্ঠ। এবার আসছে 71 নম্বর প্রশ্ন। লিও টলস্টয়ের সর্বশেষ বড় উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে অপশন গ, রেজারেকশন 1899। তথ্য দেখুন। এই উপন্যাসটি লিখতে তার সময় লেগেছিল 11 বছর। উপন্যাসটি রচিত হয়েছে টলস্টয়ের বন্ধু এফ কোনির কাছ থেকে শোনা এক সত্য ঘটনাকে অবলম্বন করে। টলস্টয়ের দ্য পাওয়ার অফ ডার্কনেস, রচনাকাল 86, গ্রন্থাগারে প্রকাশ 1887 নামক পঞ্চম নাটক অবলম্বনে অজিতেশ বন্দ্যোপাধ্যায় তার পাপ্পু নাটকটি রচনা করেন। দেখুন এখানে একটা তথ্য দিয়েছি, কোন নাটক অবলম্বনে অজিতেশ বন্দ্যোপাধ্যায় তার পাপ্পু নাটকটি রচনা করেন? লিও টলস্টয়ের দ্য পাওয়ার অফ ডার্কনেস। 72 প্রশ্ন। মূল রুশ ভাষা থেকে লিও টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি বাংলা ভাষায় সত্যাসত্য প্রথম থেকে ষষ্ঠ খণ্ড 1930 থেকে 1942 নামে কে অনুবাদ করেন? উত্তর হচ্ছে অপশন ক, অনশঙ্কর রায়। এটাই তার সর্ববৃহৎ উপন্যাস। এছাড়া এই উপন্যাসটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন মহেন্দ্র দত্ত, অরুণ সোম, 4টি খণ্ড সাহিত্য অকাদেমি প্রকাশিত, যা নতুন দিল্লি সাহিত্য অকাদেমি, আর গৌরীশঙ্কর ভট্টাচার্য প্রমুখ। এই মহেন্দ্র দত্ত, গৌরীশঙ্কর ভট্টাচার্য এরা কিন্তু আবার আন্না কারেনিনা উপন্যাসেরও অনুবাদ করেছেন। 73 প্রশ্ন। নিচের কোন সাহিত্যিক মূল রুশ ভাষা থেকে লিও টলস্টয়ের আন্না কারেনিনা 1878 উপন্যাসটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন? এটা হচ্ছে মহেন্দ্র দত্ত, গৌরীশঙ্কর ভট্টাচার্য, ননী ভৌমিক 1983 সালে। অপশন ঘ হচ্ছে উপরের সবাই করেছেন। তথ্য দেখুন। এটি মূলত প্রেমের উপন্যাস। এটি 19 শতাব্দীর শ্রেষ্ঠ সামাজিক উপন্যাস। তাহলে 19 শতাব্দীর শ্রেষ্ঠ সামাজিক উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে আন্না কারেনিনা। আর ওয়ার অ্যান্ড পিস তো সবাই জানে রাজনৈতিক উপন্যাস, এটা হচ্ছে শ্রেষ্ঠ রাজনৈতিক উপন্যাস, তো অবশ্যই 19 শতাব্দীর। আর বিশ্ব সাহিত্যেরও সর্বশ্রেষ্ঠ উপন্যাসের তকমায় সেটা কিন্তু আছে, মানে টপ 3 এর মধ্যেই আছে। টপ 10 এর মধ্যে তো আছেই, টপ 3 এর মধ্যেও এই উপন্যাসটা স্থান পেয়েছে। এই আন্না কারেনিনা বলুন আর হচ্ছে আপনার ওয়ার অ্যান্ড পিস বলুন, দুটোই শ্রেষ্ঠ। তুর্গেনেভ নিজে স্বীকার করেছেন বইটা পড়তে পড়তে তার হাত থেকে পড়ে গিয়েছিল। তিনি চিৎকার করে উঠেছিলেন, এত ভালো লেখা কি করে সম্ভব হতে পারে। এই উপন্যাসের মূল উপজীব্য ত্রিকোণ প্রেমের সমস্যা। লিও টলস্টয় শেষ। এবার গিদ্দ মোপাসা। গিদ্দ মোপাসা কোন দেশের সাহিত্যিক ছিলেন? উত্তর হচ্ছে অপশন গ, ফ্রান্স। কোন দেশের সাহিত্যিক? আর ভারতীয় সাহিত্য হলে কোন ভাষা সাহিত্যিক কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। ভারতীয় সাহিত্য থেকে হচ্ছে কোন দেশের সাহিত্যিক। তার সম্পূর্ণ নাম আরি রেনি আলবিওর গিদ্দ মুপাসা। মুপাসার লিজার্স টেল উপন্যাস অবলম্বনে 1946 খ্রিস্টাব্দে চলচ্চিত্র পরিচালক রবার্ট ফ্লোরি, 1960 খ্রিস্টাব্দে হেনরিক কেস এবং 1981 খ্রিস্টাব্দে অলিভার স্টোন একটি চলচ্চিত্র পরিচালনা করেন। অনেক তথ্য দিয়েছি, যতটা পারবেন গ্রহণ করবেন। 75 প্রশ্ন। গিদ্দ মুপাসা প্রায় 300টি ছোট গল্প লিখলেও তিনি মোট কটি উপন্যাস লিখেছেন? তাহলে ছোট গল্পের সংখ্যা 300টি, আর উপন্যাস কটি লিখেছেন? অপশন খ, 6টি। দেখুন সব একটার মধ্যে দুটো উত্তর লুকিয়ে আছে। মপাসার শ্রেষ্ঠ গল্প 1959 বাংলা ভাষায় অনুবাদ করেছেন দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়।
এই গল্প সংকলন গ্রন্থে মোট 30টি গল্প তিনি অনুবাদ করেছেন। 76 প্রশ্ন, গদ্য মুফাসার সনায় প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন ক দেবভার, সেটা কাব্যগ্রন্থ 1880 সালে প্রকাশিত। তথ্য দেখুন, অনেক বড় তথ্য আছে। 1870 খ্রিস্টাব্দে ফ্রাঙ্কো প্রুসিয়ার যুদ্ধে তরুণ মুফাসা যোগদান করেন। তাহলে কত সালে? 1870 খ্রিস্টাব্দে। তার জনৈকা উপন্যাসটি কে অনুবাদ করেন? কথাসাহিত্যি শরীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাংলা ভাষায় অনুবাদ করেছেন। তার পিতার নাম গুস্তাভ দ্য মোপাসা এবং মাতার নাম লরা মোপাসা। তার মা ছিলেন বিদুষী মহিলা। যদি একটা তথ্য আমি এখানে দিন অনেক বড় হয়ে যাবে, কারণ 12 বছর বয়সে যখন তার 12 বছর বয়স, তখন কিন্তু তার পিতা এবং মাতার আইনিভাবে বিচ্ছেদ হয়ে যায়। মায়ের কাছে তার বাল্য শিক্ষা। তিনি মায়ের কাছ থেকে সর্বশ্রেষ্ঠ ইংরেজ কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার নাটকের অনুবাদ পড়েছেন। মায়ের প্রভাবেই শেক্সপিয়ার সাহিত্যের প্রতি তার ভালোবাসা জন্মায়। তাহলে কার প্রভাবেই শেক্সপিয়ার সাহিত্যের প্রতি তার ভালোবাসা জন্মায়? মায়ের প্রভাবে। মার নাম হচ্ছে লরা মোপাসা, ওই জন্য পিতা মাতার নামগুলো আমি দিয়েছি। 7 নম্বর প্রশ্ন, গদ্য মুফাসা স্বরচিত প্রথম গল্প কোনটি? উত্তর হচ্ছে অপশন ক বোল দি সুইপ। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে চর্বির তাল এবং নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মতে চর্বির গোলা। তথ্য দেখুন, তার প্রায় 39টি গল্প হরর গল্পে পর্যায়ভুক্ত। মোপাসার জোয়েত উপন্যাসটি বাংলা ভাষায় অনুদিত হয়েছে। তার অধ্যয়নের জন্য ইভেটট এর বিদ্যালয় তাকে বিতাড়িত করলে তিনি ভর্তি হন রাউইনের উচ্চ বিদ্যালয়ে। এখানেই তার বিদ্যালয় শিক্ষা সমাপ্ত হয়। তাহলে কোথায় বিদ্যালয় শিক্ষা সমাপ্ত হয়? রাউইন। এই স্কুলে সাহিত্যরসিক মাস্টার মশাই বোলহেতের কাছে তিনি সাহিত্য রসভোগে দীক্ষিত হন। অনেক তথ্য দিয়েছি, যতটা পারবেন গ্রহণ করবেন। 78 নম্বর প্রশ্ন, 1998 খ্রিস্টাব্দে মোপাসা রচনা সমগ্র গ্রন্থটি কে অনুবাদ করেছেন? উত্তর হচ্ছে অপশন খ সুবোধ চক্রবর্তী। দেখুন তথ্য দিয়েছি, দেখুন অনুবাদক গদ্য মোপাসার 5টি উপন্যাস ও গল্প মিলে মোট 233টি অনুবাদ করেছেন। আর মোপাসা রচনা সমগ্র প্রথম ও দ্বিতীয় খণ্ড, এই সুবেদ গ্রন্থটি হচ্ছে অনুবাদ ও সম্পাদনা করেছেন দেবাশিস দে। দ্বিতীয় খণ্ডের প্রথম প্রকাশ হচ্ছে জানুয়ারি 2008। প্রথম খণ্ডে আছে 100টি গল্প, দ্বিতীয় খণ্ডে আছে 136টি গল্প। অনেকগুলো গল্প আছে। আর মোপাসা রচনাবলী প্রথম খণ্ড গ্রন্থটি সম্পাদনা করেছেন তীর্থবতী দত্ত। এই গ্রন্থের ভূমিকা লিখেছেন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। গ্রন্থটিতে মোপাসার একটি উপন্যাস ও 150টি গল্প অনুদিত হয়েছে। অনুবাদ করেছেন তিনজন সাহিত্যিক, সুধাংশুরঞ্জন ঘোষ, শেখর সেনগুপ্ত ও সুনীল কুমার ঘোষ। বহু আছে, ঠিক আছে। তার জয়েদ উপন্যাসটিও বাংলায় অনুদিত হয়েছে। এবং তথ্য মনে রাখতে হবে না, যেগুলো সাইটে দিয়েছি ওগুলোই মনে রাখলে চলবে। আচ্ছা, 79 নম্বর প্রশ্ন, প্রমথ চৌধুরী কাকে বাংলার মোপাসা বলে অভিহিত করেছেন? আমরা সবাই জানি বাংলার মোপাসা কে, কিন্তু এখানে প্রমথ চৌধুরী অভিহিত করেছেন। যদিও মোপাসার গল্পের সঙ্গে তার গল্পের কিছু যেমন মিল রয়েছে তেমন অমিলও রয়েছে। উত্তর হচ্ছে অপশন ক প্রভাত কুমার মুখোপাধ্যায়। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলার স্কট বলায়, রবীন্দ্র ঠাকুরকে বাংলার শেলি বলায়, শরৎ চট্টোপাধ্যায়কে বাংলার ডিকেন্স বলা হয়। আচ্ছা, 80 নম্বর প্রশ্ন, দ্য মাস্টার নামে খ্যাতকে আন্তন চেকভ। তিনি কোন দেশের সাহিত্যিক ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ রাশিয়া। তার সম্পূর্ণ নাম আন্তন পাভলোভিচ চেকভ। মোপাসা শেষ, এবার হচ্ছে আন্তন চেকভ শুরু। এই লাস্ট 11টা প্রশ্ন পড়েছিলাম না, ছোটা জায়গায় 11টা প্রশ্ন দিয়েছি আন্তন চেকভ থেকে, তো মারাত্মক ইম্পর্টেন্ট এগুলো। চেকভ পেশায় ছিলেন ডাক্তার, নেশায় ছিলেন সাহিত্যে, নেশার হয়ে গেছে, নেশায় ছিলেন হবে, ঠিক আছে, নেশায় ছিলেন সাহিত্যিক। তো সেই জন্য বলছি বনফুলের মতো, মানে বাংলায় যেমন বনফুল ডাক্তার ছিলেন এবং সাহিত্যিক ছিলেন, তো চেকভও সেরকম ছিলেন। যদি চিকিৎসার প্রতি তার পক্ষপাতিত্ব ছিল, কৌতুকের সঙ্গে তিনি মন্তব্য করেছিলেন মেডিসিন ইজ মাই লফুল ওয়াইফ অ্যান্ড লিটারেচার ইজ মাই মিস্ট্রেস। 11 প্রশ্ন, কোন নাট্যরচনার মধ্য দিয়ে আন্তর চেকভের নাট্যাঙ্গন যাত্রা শুরু হয়? উত্তর হচ্ছে অপশন ক প্লাটানব। অনেকটা রাজপথে বলে, কিন্তু প্লাটানবই হবে শিওর। খেলার ছলে লেখা চেকভের এই নাট্যপ্রয়াসটি মলি থিয়েটারের জন্য প্রস্তুত হলেও তা মঞ্চস্থ হয়নি। চেকভের থ্রি সিস্টার্স নাটকটি বাংলা ভাষায় অনুবাদ করেন শিবেশ মুখোপাধ্যায় 3 চম্পা নামে। আর তা দ্য সোয়ান সং হচ্ছে একটি গল্পেরই নাট্যরূপ। 82 নম্বর প্রশ্ন, আন্তন চেকভের প্রথম মঞ্চের নাটক কোনটি? ডবল স্টার। উত্তর হচ্ছে অপশন ক আই ভন ভ, 1888 পূর্ণাঙ্গ নাটক। দেখুন পাশে লেখা আছে কোনটা একাঙ্ক নাটক কোনটা পূর্ণাঙ্গ নাটক, সব লেখা আছে পাশে। আর যেগুলো কোনোটাতেই শ্রেণীবিভক্ত নয় সেটা হচ্ছে এমনি দেওয়া আছে। তথ্য দেখুন, 1889 খ্রিস্টাব্দে পিটার্সবার্গের আলেকজান্দ্রিনস্কি থিয়েটারে এই নাটকটি প্রথম অভিনীত হয়। প্রথম অভিনয়ী মঞ্চ সফল হয়। তার আমার জীবন উপন্যাসটি 1352 বঙ্গাব্দে বাংলা ভাষায় অনুবাদ করেছেন অনিলেন্দু চক্রবর্তী। 1352 মানে 1945 হতে পারে বা 46 হতে পারে, মাসের নাম পাওয়া যায়নি, তাই আমি দিইনি খ্রিস্টাব্দটা। 83 নম্বর প্রশ্ন, আন্তন পাভলোভিচ চেকভের জীবদোষে প্রকাশিত শেষ নাটক কোনটি? সেটা পূর্ণাঙ্গ নাটকই ছিল।
উত্তর হচ্ছে অপশন ঘ, দ্য চেরি অর্চার্ড, চেরি বাগান। এগুলো সব পাশে যেগুলো আছে বাংলা অনুবাদ হয়েছে, বাংলা অনুবাদগুলো দেওয়া উচিত ছিল না, কিন্তু আপনাদের জানার জন্যই বাংলা অনুবাদগুলো এখানে দিলাম। বইকে কিন্তু বাংলা অনুবাদ পাশে থাকবে না। এই রচনাকাল দেখুন 1903 খ্রিস্টাব্দ ও গ্রন্থাগার প্রকাশকাল 1904 খ্রিস্টাব্দ। রচনাকালটা পরীক্ষা জানার দরকার নেই, গ্রন্থাগার প্রকাশকাল 1904 খ্রিস্টাব্দ মনে রাখলেই হবে। তার কাস্তাঙ্কা গ্রন্থের বঙ্গানুবাদ করেছেন অনিমেষ পাল। চেকবের গল্প বঙ্গানুবাদ করেছেন রবি দত্ত, চেকবের গল্প নামে আর কি। তার দ্য বেট গল্পটি মোলার দীপাবলি সংখ্যায় 1429, মানে 2022 বা 23 হবে। বাজি নামে অনুবাদ করেন মঞ্জুলিকা রায়। 84 নম্বর প্রশ্ন, আন্তন চেকবের কোন নাটক অবলম্বনে অজিতেশ বন্দ্যোপাধ্যায় তার তামাকু সেবনের অপকারিতা নাটকটি রচনা করেন? এটি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন ক, অন দ্য হার্মফুল ইফেক্টস অফ টোবাকো, 1886 প্রকাশকাল। তথ্য দেখুন, 1885 খ্রিস্টাব্দে চেকভ পিটার্সবার্গে লেইকিনের কাছে বেড়াতে যান। 1886 খ্রিস্টাব্দে প্রখ্যাত ঔপন্যাসিক দিমিত্র এগোরোভিচের এক চিঠি পেয়ে তিনি ছদ্মনাম পরিত্যাগ করে স্বনামে লেখা শুরু করেন। একটা ছদ্মনাম ছিল, তিনি পরিত্যাগ করে দিয়েছেন। 85 নম্বর প্রশ্ন, আন্তন চেকবের কোন নাটক অবলম্বনে অজিতেশ বন্দ্যোপাধ্যায় তার নানা রঙের দিন নাটক রচনা করেন? এগুলো তো ডবল স্টার। উত্তর হচ্ছে অপশন খ, দ্য সোয়ান সং, প্রকাশ করা 1888 খ্রিস্টাব্দ। এটি একটি গল্পের নাট্যরূপ। এই নাটকটি প্রথম মঞ্চস্থ করেন নান্দিমুখ দল 1961 খ্রিস্টাব্দে 26 ডিসেম্বর। তার সাহিত্যের শিক্ষক গল্পটি বঙ্গানুবাদ করেছেন ননী ভৌমিক, এবং ভেঙ্কা গল্পটি অনুবাদ করেছেন দেবীদাস আচার্য। এগুলো কিন্তু আপনারা সব ভালো করে মনে রাখবেন। তারপরে প্রশ্ন 86 নম্বর, আন্তন চেকবের কোন একাঙ্কিকা বা একাঙ্ক নাটককে অবলম্বনে অজিত বন্দ্যোপাধ্যায় তার প্রস্তাব নাটকটি রচনা করেন? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন গ, দ্য ম্যারেজ প্রপোজাল, 1890 প্রকাশকাল। দেখুন, প্রস্তাব মানে দ্য ম্যারেজ প্রপোজাল, এগুলো তো বুঝতে পেরে যাবেন। তার অন্যতম শ্রেষ্ঠ গল্প ক্যামেলিয়ান, 1884, বাংলা ভাষা অনুবাদ করেছেন অরুণ সোম 1986 খ্রিস্টাব্দে, মানে 102 বছর পর। এই গল্পটি প্রথম অনুবাদ হয়েছিল মেঘ ও রৌদ্র নামে 1337 বঙ্গাব্দে 1931 খ্রিস্টাব্দে। চৈত্র সংখ্যায় প্রবাসী পত্রিকায় সেই অনুবাদ প্রকাশিত হয়েছিল। সেটা কিন্তু অবশ্যই 47 বছর পর। তারপর 27 নম্বর প্রশ্ন, আন্তঃচেকবের কোন বিখ্যাত পূর্ণাঙ্গ নাটকটির বাংলা রূপান্তর করেন অজিত গঙ্গোপাধ্যায় আকাশ বিহঙ্গী নামে? সবই ইম্পর্টেন্ট এগুলো। উত্তর হচ্ছে অপশন খ, দ্য সি গার্ল, 1896 খ্রিস্টাব্দে প্রকাশকাল। এই বিখ্যাত নাটকটি 1896 খ্রিস্টাব্দে 17 অক্টোবর পিটার্সবার্গের আলেকজান্দ্রিস্কি থিয়েটারে প্রথম অভিনীত হয়, কিন্তু তা মঞ্চ সফল হতে ব্যর্থ হয়। 1898 খ্রিস্টাব্দে মস্কো আর্ট থিয়েটারে এই নাটকটির মঞ্চায়ন দারুণভাবে সফল হয়। 88 প্রশ্ন, আন্তন চেকবের কোন পূর্ণাঙ্গ নাটকটির বাংলা রূপান্তর করেন অজিত বন্দ্যোপাধ্যায় মঞ্জরি আমের মঞ্জরি নামে? এগুলো তো মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু কতটা এগুলো আসবে জানি না, কিন্তু এগুলো ডবল স্টার। উত্তর হচ্ছে অপশন খ, দ্য চেরি অর্চার্ড, রচনাকাল 1903, গ্রন্থাগারে প্রকাশ করা 1904। এই নাটকের অভিনয়ে নট ও নাট্যকার সৌম্য মিত্র মুগ্ধ হয়েছিলেন। চেকবের দ্য সি গার্ল নাটকটির বঙ্গানুবাদ করেন খায়রুল আলম সবুজ গাংচিল নামে। তার তিনটি উল্লেখযোগ্য গল্প হচ্ছে ওয়ার্ড নম্বর 6, দ্য হর্স স্টিলার্স, দ্য লেডি উইথ দ্য ডগ। এগুলো ডবল স্টার। আর তার কয়েকটি সালগুলো দেখে নিন, যে যে বন দানব 1889, এর পরিবর্তিত রূপ হচ্ছে আঙ্কল ভানিয়া বা ভেনিয়া মামা। আর চেকভ তার নিজেই নাটক ওই আঙ্কল ভেনিয়াকে, হ্যাঁ, অন্যভাবে অনুবাদ করেছেন, যে ভেনে চাচা বা ভানিয়ে চাচা। এইগুলো সব সাল দেখে নিন। আই ভানবো 1888, সব সাল দেখে নিন, ঠিক আছে? তাহলে আঙ্কল ভানিয়া বা ভেনিয়া আমার পূর্ববর্তী রূপ হচ্ছে বন দানব 1889, সব সাল দেখে নিন। এগুলো এগুলো কিন্তু সব ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? সব ইম্পর্টেন্ট। দেখুন পাশে সব লেখা আছে পূর্ণাঙ্গ নাটক কোনগুলো, একাঙ্ক নাটক কোনগুলো, হ্যাঁ, সব কিন্তু লেখা আছে। এগুলো একটু ভালো করে দেখে নেবেন বা খাতায় তুলে নেবেন। অন দ্য হাই রোড 1884, এটা তার ইন দ্য অটাম 1883 গল্পের নাট্যরূপ। এগুলো কিন্তু আমি সব মানে পাশে লিখিনি, যেহেতু প্রশ্নের মাধ্যমেই আছে। তো অনেক কষ্ট করে এগুলো বানাচ্ছি, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে সবাইকে শেয়ার করে দেবেন, নাহলে এই খাদ্যে কোনো দাম নেই। 4টা মতো রাত জেগে এগুলো বানাতে হয়েছে, জানি না পরেরটা পারবো কিনা, তবে আমাকে চেষ্টা করতেই হবে। 19 প্রশ্ন, কোন ছোট গল্প সংকলন গ্রন্থের জন্য আন্তন পাভলোভিচ চেকভ 1888 খ্রিস্টাব্দে পুশকিন পুরস্কার লাভ করেন? উত্তর হচ্ছে অপশন গ, অ্যাট ডাস্ক, 1887। তার প্রথম লেখা ছাপা হয় 1880 খ্রিস্টাব্দের মার্চ মাসে পিটার্সবুর্গের স্টেকজ পত্রিকায়। তার একটি কাব্যধর্মী নাটক হচ্ছে দ্য উড ডেমন, 1889 প্রকাশকাল। 1892 খ্রিস্টাব্দে বসন্তে তিনি মেলিক খোবো নামে একটি খামার বাড়ি কেনেন। মানে যত সব প্রশ্ন, সব
দিয়েছে এখানে। রাতের ঘুম উড়ে গেছে ঠিক কথা, কিন্তু কেউ কপি করবেন না, স্ক্যানার আছে। অবশ্যই সবাইকে শেয়ার করুন। কারণ এত খেটে, এমনি প্রশ্ন লোক ইউটিউব বানায়, এত খেটে পাশে তথ্য দেয় না, তারা মুখে বলে তথ্যগুলো, কিন্তু এখানে আমি সব পাশে তথ্য দিয়েছি। আর সবাইকে সাবস্ক্রাইব করে লিঙ্কটি শেয়ার করে দেবেন, ঠিক আছে? কেউ হিংসা করবেন না, এখন কোনো হিংসার ব্যাপার না, কারণ রবিবার পরীক্ষা আপনারা সবাই জানেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কে কত আমার ব্যাপারে জানাবেন। এই কঠিন প্রশ্ন যদি কেউ আমার পরীক্ষা না দেন অসুবিধা নেই, আপনারা জাস্ট কেমন হয়েছে প্রশ্নটি জানিয়ে দেবেন। চলুন লাস্ট প্রশ্ন 90 নম্বর। আন্তন পাভলোভিচ চেকোভের বাজি গল্পটির তর্জমা কে করেছেন? মারাত্মক ইম্পর্টেন্ট, টেক্সটও ইম্পর্টেন্ট এটা। অপশন ঘ সত্য বন্দ্যোপাধ্যায়। তার দ্য ডুয়েল 1891 গল্পটি বাংলা ভাষায় অনুবাদ করেন রাম বসু। দ্বন্দ্ব 1955 নামে। রিয়া বিবচির অপূর্ব অভিজ্ঞতা, কল্পকামনা ও শান্ত দার্শনিক বিশ্বাস ধরা পড়ে তার দ্য কিস চুম্বন গল্পে। এটি বিশ্বহিত অন্যতম শ্রেষ্ঠ গল্প। তাহলে বিশ্বহিত অন্যতম শ্রেষ্ঠ গল্প অনেকগুলো আছে, তার মধ্যে একটা বিখ্যাত হচ্ছে আন্তন চেকোভের দ্য কিস, যে বাংলা রূপ হচ্ছে চুম্বন। এই হচ্ছে আজকের টপিক। 40টা প্রশ্ন তো পেয়ে গেছেন, এরপর শুরু হবে 91 থেকে। আপনারা সবাই ভালো থাকবেন। কালকে আমি 11 ছাত্র টপিক থেকে প্রশ্ন দিয়ে দেবো 41 থেকে 50টা, অবশ্যই দেখে দেবেন। আর লাস্ট দিন চেষ্টা করবো বাকি 5টা সাহিত্যিক আন্তর্জাতিক সাহিত্য থেকে টপিকটা দেওয়ার। ধন্যবাদ।